হ্যালো, আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, একটু জানান, দেখছেন দেখা যাচ্ছে কিনা, সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। আজকে আমাদের রোগীলিপি সহজ ৭৭তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ ৭৭তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ ৭৭তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ প্রকাশ অনুভূতি নিয়ে। গতকাল কথা বলেছি প্রকাশ অনুভূতি নিয়ে। আজকে চেষ্টা করব প্রকাশ অনুভূতির বাকি অংশটুকু নিয়ে। প্রকাশ অনুভূতি বর্তমান কষ্টের বিবরণের প্রকাশ অনুভূতি আলোচনা করে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। বর্তমান কষ্টের বিবরণের ৫ নম্বর ধাপ প্রকাশ অনুভূতি আলোচনা করে চেষ্টা করব জ্বর, দাঁত, পুনঃ প্রস্রাব, নাকের পলিপ, এই ৩ বিষয়ের বা ৩টি ডিজিজের বা সমস্যার প্রকাশ অনুভূতি বলার চেষ্টা করব। জ্বরের রোগীর প্রকাশ অনুভূতি কি হবে, দাঁতের প্রকাশ অনুভূতি কি হবে, বারবার প্রস্রাবের প্রকাশ অনুভূতি কি হবে, নাকের পলিপের প্রকাশ অনুভূতি কি হবে, সেই নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি প্রথম জানতে চাই প্রকাশ অনুভূতি বর্তমান কষ্টের বিবরণের কততম ধাপ? প্রকাশ অনুভূতি বর্তমান কষ্টের বিবরণের কততম ধাপ? যদি কারো জানা থাকে একটু লিখে জানান। বর্তমান কষ্টের বিবরণের কততম ধাপ প্রকাশ অনুভূতি? পঞ্চম ধাপ। প্রকাশ অনুভূতি প্রকাশের মধ্যে প্রকাশের একটি সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাটি হলো, যে পরিবর্তনগুলো আমরা সাধারণভাবে চোখে দেখতে পারি, যে পরিবর্তনগুলো আমরা সাধারণভাবে চোখে দেখতে পারি, এটা হলো প্রকাশ। প্রকাশের আবার 2টি ধাপ। একটি হলো আকৃতিগত, আর একটি হচ্ছে বর্ণগত। প্রকাশের ধাপ 2টি, একটি হচ্ছে আকৃতিগত, আর একটি হচ্ছে বর্ণগত। প্রকাশ অনুভূতি প্রকাশের ধাপ 2টি, একটা আকৃতিগত, একটা বর্ণগত। তাহলে প্রকাশ অনুভূতি, ওইটাকে প্রকাশ বলে। যেমন একজন রোগী কাশিতে ভুগছেন, তার কাশিটা শব্দগুলি কেমন হচ্ছে, কাশির ধরনটা কি, কাশির সময় তার শরীরে কোন অঙ্গগুলোর মধ্যে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, কাশির সময় গয়ের উঠছে কিনা, বা গয়ের যদি উঠে সেই গয়ের বর্ণ কেমন, গন্ধ কেমন, পরিমাণ কেমন, গয়ের প্রকৃতিগুলো সেখান থেকে নিতে হবে। যদি ডায়রিয়া বলি কিংবা কোষ্ঠবদ্ধতা, কোষ্ঠকাঠিন্যতা বলি, সেক্ষেত্রে পায়খানা করার সময় কষ্ট হচ্ছে কিনা, কিংবা পায়খানার রং কেমন, গন্ধ কেমন, বর্ণ কেমন, জাস্ট এগুলি।
যেটা আমরা চোখে দেখতে পারি সেটা হচ্ছে প্রকাশ। প্রকাশ দুই রকম, দুইটি ধাপ, আকৃতিগত, বর্ণগত। অনেকবার বলেছি এই প্রকাশের দুইটি ধাপ, আকৃতিগত, বর্ণগত। আকৃতিগতের মধ্যে আবার তিনটি ধাপ, ফুলে যাওয়া বা মোটা হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া বা চিকন হয়ে যাওয়া, কুঁচকে যাওয়া বা সংকুচিত হয়ে যাওয়া, এটা হচ্ছে আকৃতিগত। বর্ণগত কি? বর্ণগত আক্রান্ত স্থানটি স্বাভাবিক রঙের পরিবর্তন হয়ে যাওয়া, শুধু আক্রান্ত স্থানটি না। যেমন পায়খানার স্বাভাবিক যে রঙটি, এই রঙের পরিবর্তন হয়ে যাওয়া। জন্ডিসের ক্ষেত্রে নর্মাল স্কিনের যে কালারটা, সে কালারটা পরিবর্তন হয়ে যাওয়া। জ্বরের ক্ষেত্রে জ্বরে আক্রান্ত রোগীর স্বাভাবিক যেটা তার শারীরিক যে বর্ণ, সে বর্ণটা পরিবর্তন হয়ে যাওয়া। কোনো আঘাতের স্থান কিংবা কোনো প্রদাহিত স্থান, ওই স্থানটির নর্মাল তার যে হাতের কবজিতে আঘাত লেগেছে বা প্রদাহ হলো, এই কবজির নর্মাল যে তার একটা অবস্থান, আকৃতি, এই আঘাতের পরে তার মধ্যে ব্যতিক্রম কি করেছে, ফুলে গেছে বা মোটা হয়ে গেছে, শুকিয়ে গেছে কিংবা চিকন হয়ে গেছে, কুঁচকে গেছে অথবা সংকুচিত হয়ে গেছে। জাস্ট এটা আমরা চোখে দেখতে পারি, আকৃতিগত অবস্থান। বর্ণগতগুলি নর্মাল যে কালার থাকে, কালারটা পরিবর্তন হয়ে যাওয়া। যদি একজন রুগী আসলো, এই লালাই তার সমস্যা, নর্মালভাবে একজন মানুষের মুখ থেকে যে থুতু আসে, এইটার নর্মাল যেটা তার ব্যতিক্রম, রংটা কি, ঘনত্বটা ব্যতিক্রম কিনা, এটি সব দেখতে হবে। পরিমাণটা কেমন, গন্ধ আছে কিনা, বর্ণটা কি, এগুলি প্রকাশ, এটাই প্রকাশ। বমির প্রকাশ, প্রকাশটা কি, পরিমাণটা কিরকম, তার এই বমিটার পরিমাণটা কেমন, কতক্ষণ পরপর হচ্ছে, কিংবা সাথে কি যাচ্ছে, বমির সাথে খাদ্য যাচ্ছে, পিত্ত বমি হচ্ছে, বমির কালারটা কি হচ্ছে, বর্ণটা কি হচ্ছে, জাস্ট এটা হলো প্রকাশ অনুভূতি। আপনি যে কোনো রোগের ক্ষেত্রে বা যে কোনো রোগ নিয়ে আলোচনা করবেন, তখন দেখবেন রুগীর তার যে সমস্যাটা, ঠিক ওই সমস্যাটার আপনি চোখে যতটুকু দেখতে পান, জাস্ট এটা হলো প্রকাশ অনুভূতি। রুগীর কষ্টটা আপনি দেখতে পাচ্ছেন না, রুগী আপনাকে বলছে যে ডাক্তার সাহেব আমার এই কষ্টগুলি হচ্ছে, আমার এই কষ্ট হচ্ছে, যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না, রুগী আপনাকে বলছে যে আমার এই কষ্টগুলো হচ্ছে, আমার এই কষ্ট, এরকম অনুভূতি, এটাই আপনার, আমার এই কষ্ট, জ্বালাকর, টাটানো, আমার এটা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, অনুভূতি, আমার এটা বোধ পাচ্ছি না, ফেটে যাচ্ছে। মানে এই যে তার রুগীর কাছ থেকে না শুনলে আপনি লিখতে পারবেন না বা জানা সম্ভব না, এটাই অনুভূতি। অনুভূতির মধ্যে আমরা তিনটা ধাপ আলোচনা করি। অনুভূতির মধ্যে 1 নাম্বার শক্ত নরম, 1 নাম্বার আক্রান্ত স্থানটি অথবা আক্রান্ত ব্যক্তি আক্রান্ত হওয়ার পূর্বে যেরকম ছিলেন তার তুলনায় এখন একটু বেশি নরম কিংবা শক্ত হয়ে গেছেন কিনা। পায়ের মধ্যে আক্রান্ত হওয়ার আগে এই পাটি নর্মাল যা থাকতো এখন কি তার চেয়ে শক্ত হয়ে গেছে কিংবা নরম হয়ে গেছে। আমার পায়ের জয়েন্ট কিংবা শরীরে যে কোনো সন্ধিতে নর্মাল অবস্থায় যেরকম তার চেয়ে ব্যতিক্রম হয়ে গেছে কিনা, কিংবা কোথাও আঘাত লেগেছে, কিংবা যে কোনো রোগে আক্রান্ত অবস্থায় রোগীর আক্রান্ত স্থানটি অথবা রোগী ব্যক্তি নিজে নর্মালের চেয়ে শক্ত কিংবা নরম হয়ে গেছে কিনা। 1 নাম্বার অনুভূতি। 2 নাম্বার ঠান্ডা বা গরম, আক্রান্ত স্থানটি অথবা আক্রান্ত ব্যক্তি নর্মাল যেরকম তার মধ্যে ঠান্ডা গরম শরীরের টেম্পারেচার থাকে, ঠান্ডা বা গরম তার তুলনায় বেশি কিংবা কম কিনা।
নর্মাল মানুষের যেরকম গরম ভাব থাকে শরীরের মধ্যে বা কোনো অংশে, তার তুলনায় বেশি গরম কিনা, বা যেরকম ঠান্ডা থাকে তার চেয়ে বেশি ঠান্ডা কিনা, আক্রান্ত স্থান বা ব্যক্তি কেমন ঠান্ডা বা গরম সেটা দেখে জেনে নিতে হবে। পরবর্তীতে 3 নাম্বার, তার কষ্টটির অনুভূতি কেমন। বমি হচ্ছে, বুক টুক সব ছিঁড়ে যাচ্ছে, পায়খানা হচ্ছে, মলদার ছিঁড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, প্রস্রাব হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, কেটে ফেলছে, সুস্ফুটন ব্যথা হচ্ছে, আর হচ্ছে না, কষ্ট হচ্ছে, এই যে রুগীর কষ্টের বর্ণনা, যেটা রুগী না বললে আপনি বুঝতে পারবেন না, এটাই অনুভূতি। তাহলে আমরা প্রকাশ অনুভূতির মধ্যে 1 নম্বরে কি পেলাম, প্রথম দুইটা ভাগ, একটা প্রকাশ, একটা অনুভূতি। এবার আপনারা আমাকে লিখেন প্রকাশের ধাপ কয়টা ও কি কি। প্রকাশের ধাপ কয়টা একটু লিখেন, একটু লিখে দেন প্রকাশের ধাপ কয়টি। দেব ইনশাল্লাহ, প্রস্তাব দেব, ঘন ঘন প্রস্তাব দেব, যা কথা দিয়েছি সবাই ইনশাল্লাহ আজকে দেব, সব পাবেন আজকে। গণপ্রস্তাব ঢুকে প্রকাশের ধাপ দুইটি, আকৃতিগত, বর্ণগত। আকৃতিগত, আকৃতিগত মধ্যে পয়েন্ট কটা, আকৃতিগত বা আকৃতিগতর পয়েন্ট কয়টি। আকৃতিগতর পয়েন্ট কয়টি, 3টি। ফুলে যাওয়া, মোটা হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, চিকন হয়ে যাওয়া, উস্কে যাওয়া, সংকুচিত হয়ে যাওয়া। আকৃতিগত ধাপ। বর্ণগত ধাপ, বর্ণগত নর্মাল, যে যদি বর্ণগত বলি এক কথায়, আপনি রুগীর যে সমস্যা আপনাকে বলছে, এটা কোনো অঙ্গবিশেষ হোক, কিংবা ব্যক্তি নিজে হোক, কিংবা ব্যক্তির কোনো সমস্যা হোক, কিংবা স্বাভাবিক পায়খানা প্রস্রাব যাই হোক না কেন, নর্মাল যেটা, তার ব্যতিক্রম যদি কোনো অবস্থান দেখতে পান, এটাই বর্ণগত। একজন ব্যক্তি কালো কিংবা ফর্সা, জন্ডিস হয়ে হাতের নখগুলি, চর্মটা হলুদ হয়ে যাচ্ছে, কিংবা কোনো কারণে কালো হয়ে যাচ্ছে, কোনো দেহের কোনো একটা অংশ কোনো কারণে বর্ণটা পাল্টে যাচ্ছে, যে আক্রান্ত স্থানের স্কিনটা নষ্ট হয়ে কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে, কিংবা পায়খানা প্রস্রাব, ঘুম ঘাম লালা যত আছে সব ক্ষেত্রেই যা দেখা যায় তার স্বাভাবিকের চেয়ে ব্যতিক্রম যদি কোনো বর্ণ হয়, জাস্ট এটাই বর্ণগত পরিবর্তন কিংবা বর্ণ। অনুভূতিটা হচ্ছে যা রুগী না বললে আপনি বুঝতে পারবেন না। অনুভূতি, অনুভূতির মধ্যে পয়েন্ট কয়টি, তাড়াতাড়ি লিখে দেন। অনুভূতির পয়েন্ট কয়টি, অনুভূতির পয়েন্ট কয়টি লিখে জানান। অনুভূতির পয়েন্ট কয়টি, অনুভূতির পয়েন্ট কয়টি। অনুভূতির পয়েন্ট কয়টি, তাড়াতাড়ি, এক্ষুনি আমাদের মূল কাজে ঢুকে যাব। একটা ওষুধ দিয়ে কিছু বাইর করে তো ভালো অবস্থা বলতে, 1 2টা
সরব কই কই দেড়শো তিনটি শক্ত নরম, ঠান্ডা গরম, ব্যথার ধরন, বাস। এবার আমরা আসছি জ্বরের প্রকাশ অনুভূতি, এটা পরে করি। জ্বর, দাঁতটাও পরে দেই। ঘন প্রস্রাব, 1 নম্বরে আসেন। ঘন 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 প্রস্রাব হয়, পুনঃ পুনঃ প্রস্রাব হয়। অডিয়েন্স, আমি যদি আপনাদের কাছে জানতে চাই যে আপনি পুনঃ পুনঃ প্রস্রাবের ক্ষেত্রে প্রকাশ অনুভূতির যে পয়েন্টগুলি জানবেন, আমরা প্রথম আলোচনা করব প্রকাশ অনুভূতির মধ্যে রোগীলিপি করার সময় প্রকাশ অনুভূতিতে পুনঃ পুনঃ প্রস্রাবের প্রকাশ অনুভূতি জানব। তার মধ্যে 1 নম্বরে জানতে হবে পরিমাণটা। রোগী যদি এসে বলে আপনাকে যে ডাক্তারবাবু আমার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, এখানে ঘন প্রস্রাবের অনেকে অল্প অল্প প্রস্রাব করে, বারবার করে, অল্প অল্প প্রস্রাব করে, বারবার করে। অনেকে বারবার করে, পরিমাণে বেশি প্রস্রাব করে। এখন আপনি একজন রোগী নর্মালি কতটুকু প্রস্রাব করতে পারে বা কতটুকু প্রস্রাব করে তা যদি আপনার জানা না থাকে, তাহলে আপনি রোগীর প্রস্রাব বেশি হচ্ছে কি কম হচ্ছে কি করে বুঝবেন? একজন সুস্থ সবল ব্যক্তি 24 ঘন্টায় সর্বোচ্চ 3 লিটার পর্যন্ত প্রস্রাব করতে পারে। সর্বোচ্চ 24 ঘন্টায় সর্বোচ্চ 3 লিটার পর্যন্ত প্রস্রাব করতে পারে। এর চেয়ে যদি বেশি হয়, এটা হচ্ছে পলিইউরিয়া, মানে অতিরিক্ত অস্বাভাবিক প্রস্রাব, যেটা 3 কেজির ঊর্ধ্বে করা যাবে না বা ঊর্ধ্বে হলেই পলিইউরিয়া। তাহলে আপনার পরিমাণ যদি জানতে হয়, রোগীর প্রস্রাবে যদি আপনার পরিমাণ জানতে হয়, রোগী যদি বলে আমার বারবার প্রস্রাব হচ্ছে, বারবার প্রস্রাব শুনে আতঙ্কের কোনো কারণ নেই। রোগী অল্প করে প্রস্রাব করছে, বারবার যাচ্ছে, পরিমাণটা কম হচ্ছে। কিন্তু একজনে বারবার করছে কিন্তু পরিমাণটা বেশি হচ্ছে, এই ব্যাপারে আতঙ্কের বিষয় আছে। বারবার হচ্ছে, পরিমাণটাও বেশি হচ্ছে, আপনাকে জেনে নিতে হবে পরিমাণটা। এবার আমাদের এই ভাষায়, রোগীলিপির ভাষায় যদি পরিমাণ জানতে হয়, তাহলে 1 নাম্বার প্রচুর প্রস্রাব কিনা, প্রভূত, প্রচুর। 1 নাম্বার লিখেন। পরিমাণের মধ্যে আমি সর্বপ্রথম জানবো প্রকাশ অনুভূতির মধ্যে প্রস্রাব পরিমাণটা। 1 নাম্বার প্রচুর বা প্রভূত কিনা, 1 নাম্বার প্রচুর বা প্রভূত কিনা। 2 নাম্বার স্বল্পমূত্র কিনা। 1 নাম্বার প্রচুর কিনা, 2 নাম্বার স্বল্পমূত্র কিনা, 3 নাম্বার অল্প ও প্রচুর, অল্প প্রচুর মূত্র পর্যায়ক্রমে কিনা, কখনো বেশি কখনো কম কিনা, কখনো বেশি কখনো কম কিনা। প্রস্রাবের পরিমাণের ক্ষেত্রে 1 নম্বরে প্রচুর প্রস্রাব কিনা, স্বল্প প্রস্রাব কিনা, 3 নাম্বার অল্প ও প্রচুর, এই দুইটার পর্যায়ক্রমে কিনা। চার নাম্বার অল্প প্রস্রাব কিন্তু প্রচুর প্রস্রাবের পর, অল্প মূত্র
প্রচুর মূত্রের পর। পরবর্তী নাম্বার, বিভিন্ন রোগকালে অল্প কিনা, অল্প প্রস্রাব জ্বরকালে কিংবা ঘর্মকালে কিনা, কিংবা মাথা ব্যথাকালে অল্প মূত্র বারবার মূত্র কিনা জেনে নিতে হবে। এই প্রস্রাব বেশি বা কম, প্রস্রাব বেশি বা কম এটা প্রকাশের মধ্যেই পড়ে। অল্প মূত্র দেখা যায়, প্রচুর মূত্র দেখা যায়, এটা আপনার প্রকাশ অনুমতির মধ্যেই পড়ে। 2 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার গেল পরিমাণ, 2 নম্বরে বর্ণ। 2 নম্বরে বর্ণ। রুগীকে জানতে চান আপনার প্রস্রাবের বর্ণটা কেমন, এই যে বারবার প্রস্রাব হয়, এই আপনার প্রস্রাবের বর্ণটা কেমন হয়। আপনাকে আগে জানতে হবে প্রস্রাবের স্বাভাবিক রং কি। প্রস্রাব স্বাভাবিকভাবে পরিষ্কার, রংহীন বা হলুদাভ, হালকা হলুদ, হালকা হলুদাভ। প্রস্রাবের স্বাভাবিক রং হচ্ছে পরিষ্কার, রংহীন কিংবা হলুদাভ, এটা প্রস্রাবের স্বাভাবিক রং। এখন যদি আপনি প্রস্রাবের স্বাভাবিক রং না জানেন, তাহলে রুগীর কি প্রশ্ন করবেন। রুগী যদি বলে হালকা একটু হলুদাভ ভাব প্রস্রাবটা, এটা আপনি বলতে পারেন স্বাভাবিক। আর রুগী যদি বলে যে ডাক্তার না, আমার কখনো এরকম হালকা হলুদ হয় না, বরাবরই সাদা হতো, রংহীন, ইদানিং এসে একটু কেন জানে কালারটা একটু হলুদাভ, তাহলে এটা আপনি সমস্যা হিসাবে নিতে পারেন। আর যদি বরাবরই তার একটু হালকা হলুদাভ, এটা হতে পারে এটা স্বাভাবিক রং। বর্ণের ক্ষেত্রে আপনি এবার কি লিখবেন, কি জিজ্ঞাসা করবেন। বর্ণের ক্ষেত্রে এই যে বর্ণের ক্ষেত্রে আপনি কি জিজ্ঞাসা করবেন, এখানে কথা বলো। বর্ণ 1 নম্বরে কালো কিনা, 2 নম্বরে কালির ন্যায় কিনা, কালির মতো, ঠিক করে দাও। 1 নম্বরে কালো কিনা বর্ণ, এই যে ঘন বারবার মূত্র ত্যাগ হচ্ছে, পুনঃ পুনঃ মূত্র ত্যাগ, তার মধ্যে 1 নম্বরে জানলেন আপনি প্রকাশ অনুমতির মধ্যে পরিমাণ। 2 নম্বরে বর্ণ চলছে, বর্ণের মধ্যে কালো, কালির ন্যায়। 1 নম্বর কালো, 2 নম্বরে কালির ন্যায়, 3 নম্বরে নীলাভ, 3 নম্বরে নীলাভ, 4 নম্বরে বাদামি বর্ণ, 5 নম্বরে কৃষ্ণাভ। আমি প্রস্রাব মূত্রের বর্ণ বলছি আপনাদেরকে, পুনঃ পুনঃ মূত্রের বর্ণ বলছি। কালো প্রকাশ অনুমতি, প্রকাশ চলছে এখন, কালো, কালির ন্যায়, নীলাভ, বাদামি, কৃষ্ণাভ, সবুজাভ, মেহগনি বর্ণ, জলপাইয়ের বর্ণ, জলপাইয়ের বর্ণ দুগ্ধবৎ, জলপাইয়ের বর্ণ দুগ্ধবৎ, লাল, রক্তের ন্যায় লাল। আগে বলছিলাম কৃষ্ণাভ, এবার হচ্ছে কৃষ্ণাভ লাল, সাদা, হরিদ্রা বা হলুদ, কমলা লেবুর ন্যায়। আবার বলছি, পুনঃ পুনঃ প্রস্রাবের প্রকাশ অনুভূতি। 1 নম্বর হলো পরিমাণ, 2 নম্বর হচ্ছে বর্ণ। বর্ণের মধ্যে 1 নম্বর কালো,
কালির ন্যায় কালো, নীলাভ বাদামি বর্ণ, কৃষ্ণাভ সবুজাভ, মেহগনি বর্ণ, জলপাইয়ের বর্ণের ন্যায়, জলপাইয়ের বর্ণ দুগ্ধবৎ, লাল রক্তের ন্যায় লাল, দেখি ম হবে এলিন না, দেখছো কি লিখছে? লাল রক্তের ন্যায় লাল, কৃষ্ণাভ লাল, সাদা হরিদ্রা বা হলুদ, কমলা লেবুর ন্যায়, বর্ণ শেষ। অডিয়েন্স, প্রস্রাবের বর্ণটা এটা কি প্রকাশ না অনুভূতি? ম প্রস্রাবের বর্ণ, এই বর্ণটি প্রস্রাবের পরিমাণ ও বর্ণ এটা রোগী প্রস্রাবের প্রকাশ অনুভূতি। 3 নম্বরে গন্ধ, এই গন্ধ যেটা এটা প্রকাশ অনুভূতি, গন্ধটা অনুভূতির ব্যাপার। 1 নম্বরে প্রকাশন, কোনো প্রস্রাবের 1 নম্বর ছিল পরিমাণ, 2 নম্বরে বর্ণ, 3 নম্বরে গন্ধ। কোনো প্রস্রাবের প্রকাশ অনুভূতি চলছে। প্রস্রাব প্রকাশ বাস, যদি বলি গন্ধ এটা অনুভূতির ব্যাপার। আপনার কোনো প্রস্রাবের গন্ধ কেমন, এই যে বারবার প্রস্রাব হয় এই প্রস্রাবের গন্ধটা কেমন, প্রস্রাবের গন্ধ কেমন? 1 নম্বরে কটু গন্ধ, 2 নম্বরে উগ্র। 1 নম্বরে কটু, 2 নম্বরে উগ্র, 3 নম্বরে অ্যামোনিয়ার ন্যায় কিনা, পরবর্তীতে মশলার ন্যায় কিনা, গন্ধটা মশলার গন্ধের ন্যায় কিনা, বিড়ালের মূত্রের ন্যায় গন্ধ কিনা, বিড়ালের মূত্রের ন্যায় গন্ধ কিনা, কফির ন্যায় গন্ধ কিনা, কফি, পচা ডিমের ন্যায় গন্ধ কিনা, মাছের কাঠের ন্যায় গন্ধ কিনা, মাছের কাঠের ন্যায় গন্ধ কিনা, মারের ন্যায় কি এটির আরে ভাই কি এর লোকে কি শুরু করছেন? আমি যা দিচ্ছি এটা নেন, টিউমারের ওষুধ পরে দেব। টিউমারের ওষুধ একদম সব ওষুধ ঠিক নাম বলে দেব। এখন আমি যা দিচ্ছি তা শোনেন। কোনো প্রস্রাবের প্রকাশ অনুভূতির 3 নাম্বারটি হচ্ছে গন্ধ। গন্ধের মধ্যে মাছের কাঠের ন্যায়, আষ্টে, অশ্বমূত্রের ন্যায়, অশ্বমূত্রের ন্যায়, করামূত্রের ন্যায়, করামূত্র একে নাকের মধ্যে ধরে, করামূত্রের ন্যায়,
মৃগনাভির ন্যায়, জাফরানের ন্যায়, মৃগনাভির ন্যায়, জাফরানের ন্যায়, অপ্রীতিকর, অপ্রীতিকর, পেঁয়াজের ন্যায়, পচা গন্ধ, পচা গন্ধ, টক গন্ধ, ঝাঁঝালো গন্ধ, মিষ্টি ভাবাপন্ন, তামাকের ন্যায় গন্ধ, ভায়োলেট ফুলের ন্যায় গন্ধ, ভায়োলেট ফুল, সুগার কই, হ্যাঁ ভায়োলেট ফুলের ন্যায় গন্ধ, পুনঃ পুনঃ প্রস্রাবের প্রকাশ অনুভূতি। 1 নম্বরে হচ্ছে পরিমাণ, 2 নম্বরে বর্ণ, 3 নম্বরে গন্ধ। এবার হবে গতি, প্রকাশ অনুভূতির এবার হচ্ছে গতি, প্রস্রাবের গতি। রোগী যখন বলে আমার বারবার প্রস্রাব হয়, তখন কি জানবেন প্রকাশ অনুভূতির ক্ষেত্রে? এই একটা দিয়ে আপনি আরো 20টা, 50টা, 100টা রোগের নিজে তৈরি করে রাখবেন প্রকাশ অনুভূতিটা। আমি 2-1টা করে দেখে দিচ্ছি, এটা দিয়ে আপনারা আরেকটা এরকম তৈরি করে ফেলবেন। এবার গতি, রোগীর কাছে জানতে চান আপনার কোনো কোনো প্রস্রাবের গতি কেমন। প্রস্রাবের প্রক্রিয়াটি বাধাহীন, ব্যথাশূন্য, সম্পূর্ণ স্বস্তিকর, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। গতিটা, প্রস্রাবের গতির ধর্ম হচ্ছে বাধাহীন, ব্যথাশূন্য, সম্পূর্ণ স্বস্তিকর। প্রস্রাব হবে, কোনো বাধা থাকবে না, স্বাচ্ছন্দ্যে প্রস্রাব করবেন, ব্যথাটা কিচ্ছু থাকবে না। এটা হচ্ছে প্রস্রাবের গতির প্রক্রিয়া। প্রস্রাবের গতির প্রক্রিয়াটা কি? প্রস্রাব ত্যাগের প্রক্রিয়াটি হবে ব্যথাহীন, বাধাহীন, ব্যথাহীন, সম্পূর্ণ স্বস্তিকর। এটা হচ্ছে প্রস্রাবের স্বাভাবিক গতি। তার সাথে থাকবে প্রক্রিয়াটি শুরু করা যায় নিজ ইচ্ছায়, প্রয়োজন হয় না কোনো চাপ দেওয়ার। নর্মাল প্রক্রিয়া হচ্ছে প্রস্রাব শুরু করা যায় নর্মালভাবে, কোনো প্রেশার দিতে হয় না, কোনো চাপ দেওয়ার প্রয়োজন নাই। গতি থাকে একটানা, শেষ হয় 20 সেকেন্ডে। এটা হলো প্রস্রাবের নর্মাল প্রক্রিয়া। প্রস্রাবের গতিটা কি হবে? বাধাহীন, ব্যথাশূন্য, স্বস্তিকর। প্রক্রিয়ার শুরুতে কোনো চাপ প্রয়োজন হয় না, কোনো চাপ দেওয়ার প্রয়োজন হয় না। গতি থাকে একটানা, শেষ হয় 20 সেকেন্ডে। এটা হলো প্রস্রাবের স্বাভাবিক গতি বা প্রক্রিয়া। এবার যদি আপনার রোগীর গতি জানতে চান, তাহলে এবার কি, এতক্ষণ আমি যা বললাম এটা হচ্ছে নর্মাল গতি। যদি আপনি গতিটা নাই জানেন, তাহলে আপনি রোগীর কাছ থেকে কি জানবেন? তাহলে প্রস্রাবের গতিটা আরেকবার শোনেন। প্রস্রাবের ত্যাগের প্রক্রিয়া ব্যথাহীন,
বাধাহীন, ব্যথা শূন্য, সম্পূর্ণ স্বস্তিকর। প্রক্রিয়াটি শুরু করা যায় নিজ ইচ্ছায়, প্রয়োজন হয় না কোনো চাপ দেওয়ার। গতি থাকে একটানা, শেষ হয় 20 সেকেন্ডে। এটা হলো প্রস্রাবের গতি। এবার রোগীর কাছ থেকে জানেন যে আপনার প্রস্রাবের গতি কি। গতির কিছু পয়েন্ট আমি বলছি, পারলে লিখে রাখেন। প্রস্রাবের গতি লিখতে না পারলেও সমস্যা নাই, রোগীলিপি 2 বই আসতেছে আগামী মাসে ইনশাল্লাহ, তখন হয়তো পেয়ে যাবেন। আগামী মাস তো এই মাস শেষে, তো আগস্টের শেষে ইনশাল্লাহ পাবেন। তবে একটি সমস্যা হচ্ছে, অনেকেই যারা অনলাইনে বই বিক্রি করেন তাদের কাছে অনেকে ফোন দিচ্ছেন রোগীলিপি 2 বই নাকি বের হয়ে গেছে। না, এখনো বের হয় নাই। আশা করি এই মাসের শেষের দিকে ইনশাল্লাহ পাবেন। আগামী মাসের আগস্টের শেষের দিকে হয়তো দিতে পারবো ইনশাল্লাহ। এখনো বই প্রেসে দেওয়া হয় নাই, ঈদের পরে দেব, আগস্টের শেষে ইনশাল্লাহ পাবেন। আচ্ছা, প্রস্রাবের গতি বলার আগে আপনাদের কিছু কথা বলছি, একটু খেয়াল করেন। ইদানিং ফেসবুকে কিছু লেখালেখি চলছে, সেটা হচ্ছে এই, যারাই রেপার্টরি শিখতেছেন এখন, তারা এই রেপার্টরিটাকে অপব্যবহার করবেন। ঠিক এরকম কিছু আলোচনা ফেসবুকে দেখা যাচ্ছে যে নতুন পাস করলো কিংবা পড়াশোনা করতেছে, তারা যদি রেপার্টরি শিখে তাহলে এই রেপার্টরি অপব্যবহার করবে, রেপার্টরি অপব্যবহার করা হবে। লক্ষণে মূল্যায়ন জানবে না, রোগীলিপি জানবে না, অর্গানন জানবে না, রোগ জানবে না। এই রেপার্টরি শিখে যারা রেপার্টরি শিখবে তারা নাকি রেপার্টরি অবমূল্যায়ন করবেন। আপনাদের কাছে আমি জানতে চাই, যদি একজন ডাক্তার রোগীলিপি করতে হয়, যদি আদর্শ রোগীলিপি করতে হয়, সঠিক রোগীলিপি করতে হয়, ওষুধ বাছাইয়ের জন্য আদর্শ রোগীলিপি করতে হয়, সেই ডাক্তারের রেপার্টরি শেখার দরকার আছে কিনা আমাকে একটু লিখে জানান। প্রস্রাবের গতি আপনাদেরকে দিচ্ছি আমি। 4টি ডিজিজ ইনশাল্লাহ আলোচনা করবো, 4টি ডিজিজ। আজকে 4টি ডিজিজ আলোচনা চলবে। আমি আপনাদের কাছে জানতে চাই যে যদি কোনো ডাক্তার আদর্শ রোগীলিপি করতে চায়, আদর্শ রোগীলিপি করতে হলে সেই ডাক্তারের রেপার্টরি জ্ঞান থাকতে হবে কিনা একটু লিখে আমাকে জানান। যদি একজন ডাক্তার আদর্শ রোগীলিপি করতে চান, সঠিক রোগীলিপি করতে চান, তাহলে এই ডাক্তারের রেপার্টরি জ্ঞান থাকতে হবে কিনা একটু লিখে জানান। আমি আপনাদের সাথে যত কথা বলতেছি রোগীলিপি 2, এই আজকে 77 নাম্বার ক্লাস, রোগীলিপিকরণ সহজ, আজকে 77তম ক্লাস। এই ক্লাস পর্যন্ত আপনাদের সাথে আমি যতটা শব্দ ব্যবহার করেছি, প্রত্যেকটা রেপার্টরি থেকে প্রত্যেকটা শব্দ, এই রেপার্টরির বাহিরে একটা শব্দও নাই। তাহলে আপনারা বলেন যে যারা ফেসবুকে লিখেন, যদি নতুন ডাক্তাররা যদি রেপার্টরি শিখলে এই রেপার্টরি শিখার কারণে হোমিওপ্যাথির সমস্যা হবে, ডাক্তাররা বিপদে চলে যাবে, বিপদগামী হবে। আমি জানতে চাই, যদি একজন ডাক্তার ভালোভাবে রেপার্টরি ঘাটতে জানেন, আর যদি রেপার্টরি ঘাটতে না জানেন, উনি কি আদর্শ রোগীলিপি করতে পারবেন? এই যে আপনাদের সাথে আমি 9:30 থেকে বলতেছি, প্রত্যেকটা শব্দ রেপার্টরি, এগুলি আমি সব গুছিয়ে নিয়েছি, আলাদাভাবে গুছিয়ে নিয়েছি, স্টেপ বাই স্টেপ তৈরি করেছি, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন, সহজে আয়ত্তে রাখতে পারেন।
সব যত কথা বলতেছি, এই যে রুগীলিপি 2 আল্লাহ সাহেব আগস্ট মাসে আসতেছে, প্রত্যেকটা শব্দ রেপার্টরি। তাহলে যারা লিখেন যে যারাই ফেসবুকে বিভিন্ন লেখা লিখতেছেন, রেপার্টরি বিপক্ষে কথা বলছেন যে এখন নতুন নতুন করে রেপার্টরি শিখতেছে, অনেক ডাক্তাররা রেপার্টরি শিখেও মানে অবমূল্যায়ন করা হবে, হোমিওপ্যাথির বিপদগামী হবে এই ডাক্তারেরা। আপনারা বলেন, যদি একজন ডাক্তার ভালোভাবে রেপার্টরি না জানেন, এই যে আমি যে পয়েন্টগুলি বললাম এতক্ষণ, যে প্রস্রাবের গন্ধ, যদি আপনি রেপার্টরি যদি ঘাটাঘাটি না করেন, এতগুলো গন্ধের নাম কি আপনি বলতে পারতেন, বা আমি কি বলতে পারতাম? যদি আমি রেপার্টরি যদি ঘাটাঘাটি না করি, রেপার্টরি যদি ব্যবহার না করি, তাহলে কি আমি এতগুলা গন্ধের নাম বলতে পারতাম কিনা আপনারা বলেন? একটু রেপার্টরি ঘাটাঘাটি করতে পারি বিদায় এগুলো বলছি। আপনারাও যদি ভালোভাবে রেপার্টরি ঘাটাঘাটি করেন, ব্যবহার করেন, রেপার্টরি শিখেন, আপনারা তার চেয়ে ভালো বলতে, আমার চেয়ে ভালো বলতে পারবেন, আমার চেয়ে ভালো পারবেন। যদি আপনি রুগীলিপি করতে হয়, তাহলে আপনাকে রেপার্টরি জানতে হবে। এবার বলেন, যদি একজন ডাক্তার ভালোভাবে যদি ঔষধ বুঝে পড়তে হয়, লক্ষণের মূল্যায়ন বুঝতে হয়, তাহলে সেই ডাক্তারের রেপার্টরি শেখা দরকার আছে কিনা? যদি আপনি লক্ষণের মূল্যায়ন করতে চান, যদি আপনি লক্ষণের মূল্যায়ন করতে চান, তাহলে সেই ডাক্তারের ভালো রেপার্টরি জানা দরকার আছে কিনা? যদি আপনি লক্ষণের মূল্যায়ন করতে চান, সেই ক্ষেত্রে আপনি কি করে রেপার্টরি ব্যতীত লক্ষণে মূল্যায়ন করবেন আমি বুঝি না। আমি যদি আপনাদেরকে বলি, আপনাদের মধ্যে যারা এই মুহূর্তে আমার লাইফে আছেন, আপনাদেরকে যদি আমি কোথাও পাঠাইলাম, একটা বিশাল একটা হলরুমে পাঠিয়ে দিলাম, আপনাদের যে কোনো একজন, যেখানে 1000 লোক ওখানে বসে আছে, 1000 লোক, 1000 লোকের মধ্যে এই 1000 লোকে অপরিচিত লোকের সামনে যে আমি আপনাদেরকে পাঠিয়ে দেই, ওখানে গেলে আপনি তাদের সাথে কি ব্যবহার করবেন, তাদের সাথে কিভাবে কথা বলবেন, আপনি নতুন কোথাও যদি একটা হলরুমে ঢুকেন, যেখানে 1000 লোক বসে আছে, এই 1000 লোক তাদেরকে আপনি চিনেন না, জানেন না, তাদের সাথে কথা বলতে হবে, অসুবিধা নেই, রাখো। এখন যদি আপনি সেখানে গিয়ে যদি কারো পরিচয় জানেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আর যদি এমন হয় আপনি যেখানে গেলেন, সেই রুমের মধ্যে যদি যত লোক আছে, প্রত্যেকের গায়ে যদি নেম প্লেট লাগানো থাকে, যে একজন সচিব, একজন ডাক্তার, একজন রিক্সাওয়ালা, একজন বাসের ড্রাইভার, একজন যদি প্রত্যেকের পরিস্থিতি যদি তাদের বুকের মধ্যে লাগানো থাকে, তাহলে আপনি তাদের সাথে কথা বলতে সহজ হবে কিনা? যদি আপনি যেখানে অপরিচিত লোকদের সামনে গেলেন, আর যদি সেখানে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকের গায়ের মধ্যে নেম প্লেট দেওয়া আছে, যার যার পরিস্থিতি দেওয়া আছে, ওখানে তাদের এই পরিস্থিতি দেখে একজন সচিব, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ড্রাইভার, একজন জেলে, একজন মাছ ব্যবসায়ী, একজন এক এক ধরনের, তাদের সবার পরিস্থিতি আপনার দেওয়া আছে। এই তাদের পরিস্থিতি যখন আপনি দেখে তাদের সেই পরিচয়, তাদের পরিস্থিতি দেখে তাদের সাথে যখন আপনি কথা বলবেন, ওইটা সুবিধা হবে। আর যদি নেম প্লেট না থাকে, তাদের সাথে কথা বলতে আপনার সুবিধা হবে। আমাকে বলেন, নিশ্চয়ই যদি যাদের সাথে আপনি কথা বলবেন, তাদের যদি পরিস্থিতি আপনি দেখতে পান, সবার যদি নেম প্লেট লাগানো থাকে, তাদের সাথে কথা বলতে আপনার সহজ হবে, এটি স্বাভাবিক। আপনি ঢুকলেন, বিছানায় প্রস্রাব করে, ওষুধ আছে 100টি, তার মধ্যে 20টা বা 25টা ওষুধের গায়ে লেখা আছে ফার্স্ট গ্রেড, 50টা গায়ে দেওয়া আছে সেকেন্ড গ্রেড, 40টা গায়ে দেওয়া আছে থার্ড গ্রেড। এই যে আলাদাভাবে গ্রেড দেওয়া আছে,
আপনি যখন বিছানায় প্রস্রাব করে ওখানে থার্ড গ্রেডের ওষুধটাকে মূল্যায়ন করা, ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেডটা মূল্যায়ন করা, আপনার গ্রেডটা দেখে সহজ হবে না গ্রেড ছাড়া শুধু ওষুধের নাম থাকলে সহজ হতো? নিশ্চয়ই আপনারা বলবেন যদি গ্রেড থাকে ওইটা সহজ হবে। তাহলে আপনি যদি আপনাকে ম্যাথমেটিক্যাল পড়তে হয়, যদি আপনাকে ম্যাথমেটিক্যাল জ্ঞান অর্জন করতে হয়, তাহলে আপনাকে আগে রেপার্টরি শিখতে হবে, তারপরে আপনি ম্যাথমেটিক্যাল জ্ঞানের কাছে যাবেন। আপনি যদি ম্যাথমেটিক্যাল যদি জ্ঞান সম্পন্ন করতে চান, তাহলে আপনাকে 100% রেপার্টরি শিখতে হবে, এর বিকল্প নাই। আপনি লক্ষণে মূল্যায়ন বলছেন, লক্ষণে মূল্যায়ন চাচ্ছেন, লক্ষণে মূল্যায়ন তখন যদি আপনি রেপার্টরি বুঝেন, তাহলে আপনি লক্ষণে মূল্যায়ন, তাছাড়া না। তবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে এই যে যারাই বিভিন্ন আইডিতে লিখছেন কিংবা আলোচনা করছেন যে রেপার্টরি, যদি এখন অনেক ডাক্তারের রেপার্টরি নিয়ে কাজ করে বা রেপার্টরি অনেকে শিখতেছে, যদি প্রত্যেকে যদি রেপার্টরি শিখে তাহলে একটা সমস্যা হবে, যেটা আমি অনুধাবন করি। সেটা হচ্ছে আমার এইচএসআরএফে যত ডাক্তার আছে যারা চেম্বার করে, গত 5 বছর যে যারাই এইচএসআরএফ থেকে এই রেপার্টরি রুগীলিপির উপরে যেটুকু সম্ভব চেষ্টা করে তৈরি করেছি, তারা কেউ আমাকে ফোন করতে হয় না, কারণ যে কোনো সমস্যা তারা নিজেদের সমাধান করতে পারে। পুরাতন যারা আছে প্রত্যেকে নিজের সমস্যার সমাধান করতে পারে, সেই সময় কারো ধর্ণা ধরতে হয় না, কারো কাছে যেতে হয় না, নিজেরা সমাধান করতে পারে। এটাই নিয়ম। আপনি অন্যকে কতক্ষণ বিরক্ত করবেন? প্রত্যেকে নিজেই তার সমস্যার সমাধান করতে পারে। এটাই শুধু গায়ে জ্বালা, আর কিচ্ছু না, শুধু এটুকুই গায়ে জ্বালা। যাই হোক, ফেসবুক আইডিতে কে কি লিখে সেটার দিকে না তাকিয়ে আপনাদেরকে বলছি, অডিয়েন্স আপনাদেরকে বলছি, আপনারা রেপার্টরি যত বেশি আয়ত্ত করতে পারবেন, যত বেশি রেপার্টরি ঘাটতে পারবেন, যত বেশি দ্রুত রেপার্টাইজেশন করতে পারবেন, আপনাদের চেয়ে দ্রুত আদর্শ আরোগ্য আর কেউ দিতে পারবে না। আপনাদের চেয়ে দ্রুত ভালো রোগীলিপি করা কিংবা ভালোভাবে ওষুধ মূল্যায়ন করে ওষুধ পড়া আপনাদের চেয়ে ভালো আর কেউ পারবে না। লক্ষণে মূল্যায়ন আপনাদের চেয়ে আর কেউ ভালো জানবে না। ভালোভাবে রেপার্টরি ঘাটার চেষ্টা করেন। এবার আসি প্রস্রাবের গতি। প্রস্রাবের গতির কথা আমি বলছিলাম যে প্রস্রাবের গতিটা হচ্ছে এরকম। প্রস্রাব ত্যাগের প্রক্রিয়াটি বাধাহীন, ব্যথাশূন্য, সম্পূর্ণ স্বস্তিকর প্রক্রিয়াটি শুরু করা যায় নিজ ইচ্ছায়, প্রয়োজন হয় না কোনো চাপ বা প্রেসার দেওয়ার। গতি থাকে একটানা, শেষ হয় 20 সেকেন্ডে। এটা হলো প্রস্রাবের গতি। এর ব্যতিক্রম কি হতে পারে সেগুলো আমি বলছি। 1 নাম্বার লিখেন, সরু ধারে কিনা। 1 নম্বরে সরু বা চিকুন ধারে কিনা, চিকুন ডালে বের হয় কিনা, সরু ধারে কিনা। 2 নাম্বার ফোটা ফোটা করে পড়ে কিনা, ফোটায় 2 নাম্বার ফোটায় পড়ে কিনা। 1 নম্বরে সরু ধারে চিকুন নালিতে প্রস্রাব করা, 2 নাম্বার ফোটায় প্রস্রাব করা। অডিয়েন্স, যদি আপনাদের হাতের কাছে রেপার্টরি থাকে, ফোটায় প্রস্রাব করে পৃষ্ঠা নাম্বারটা বের করে দেন। 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 বসতে বলো। ফোটায় প্রস্রাব করে পৃষ্ঠা নাম্বার 655। অডিয়েন্স, আমি আপনাদের কাছে জানতে চাই এই মুহূর্তে, আমাকে বলেন
এই যে ফোঁটায় ফোঁটায় প্রস্রাব করে, এর মধ্যে ফার্স্ট গ্রেডের ওষুধ কয়টি আছে লিখেন। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ আছে নাম লিখেন, সংখ্যা লেখেন। দেখুন কয়টা। ফোঁটায় ফোঁটায় প্রস্রাব করে, ফোঁটায় ফোঁটায় প্রস্রাব করে, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ আছে লিখেন। সংখ্যা কত, কয়টি ওষুধ আছে লিখেন। ফোঁটায় ফোঁটায় প্রস্রাব করে, ফোঁটায় ফোঁটায় প্রস্রাব করে, ওষুধের সংখ্যা কত। অপর বিশ্ব ফোঁটায় ফোঁটায় প্রস্রাব করে ওষুধ কয়টি, 11টি লিখছেন। আমি আপনাদেরকে বলছি, এই মুহূর্তে যারা লাইভে আছেন তাদেরকে বলছি, আপনি বলেন যে ডাক্তার কখনো রেপার্টরি ঘাটাঘাটি করে না, উনি কি বলতে পারবেন যে ফোঁটায় ফোঁটায় প্রস্রাব করে একদম ফার্স্ট গ্রেডে ওষুধগুলোর নাম কি। কিংবা একজন নতুন ডাক্তারি করতেছে, নতুন ডাক্তার পাশ করেছে, এই ডাক্তারটার জন্য যারা পুরাতন, যারা প্রবীণ তাদের কথা বাদ দিচ্ছি, যারা নবীন ডাক্তার তারা কি বলতে পারবে ম্যাথমেটিকে পড়ে যে কয়টা ওষুধে ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়ে। কিন্তু যারা রেপার্টরি ঘাটাঘাটি করতে পারে তারা এটা খুললেই দেখে যাবে কয়টা ওষুধে ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়ে। তাহলে এটা কি একজন নতুন ডাক্তারের জন্য, যারা প্র্যাকটিস করতেছে তাদের জন্য রেপার্টরিটা কি সহায়ক না। এক এক দিন এক এক লেখা দেখে ফেসবুকে মাথাটাই গরম হয়ে যায়। হ্যাঁ, 1 নাম্বার সরু দাঁড়ে কিনা, 2 নাম্বার ফোঁটা ফোঁটা পরে কিনা, 3 নাম্বার ফোঁটায় ফোঁটায় পড়ছে এরূপ অনুভূতি কিনা, ফোঁটায় ফোঁটায় প্রস্রাব পড়ছে এরকম অনুভূতি কিনা। মাস্ক নাই, দুটো মাস্ক দিয়ে দাও। সরু দাঁড়ে কিনা, ফোঁটা ফোঁটা করে কিনা, ফোঁটা ফোঁটা পড়ছে এরকম অনুভূতি কিনা, ফোঁটা ফোঁটা পড়ছে এরকম অনুভূতি কিনা। মূত্র ত্যাগের পর ফোঁটা ফোঁটা পরে এরূপ অনুভূতি কিনা। মূত্র ত্যাগের পর ফোঁটায় ফোঁটায় প্রস্রাব আসার অনুমতি কিনা। জ্বালাকর মূত্র ত্যাগের পর ফোঁটা ফোঁটা পড়ছে এরকম অনুভূতি কিনা। জ্বালাকর মূত্র ত্যাগের পর ফোঁটায় ফোঁটায় পড়ছে এরূপ অনুভূতি কিনা। অসম্পূর্ণ, সম্পূর্ণ মূত্রত্যাগ হচ্ছে না, অসম্পূর্ণ কিনা, অসম্পূর্ণ কিনা। অসারে মূত্রত্যাগ, অসারে কিনা, অসারে মূত্রত্যাগ। বাধাপ্রাপ্ত কিনা, বাধাপ্রাপ্ত কিনা, বাধাপ্রাপ্ত। সবিরাম, সবিরাম। বিছানায় অসারে প্রস্রাব, বিছানায় অসারে প্রস্রাব। বিছানায় অসারে প্রস্রাব। প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া। অনৈচ্ছিক মূত্রত্যাগ, অনৈচ্ছিক মূত্রত্যাগ। ফোঁটা ফোঁটা অনৈচ্ছিক মূত্র বাড়ি করতো, ফোঁটায় ফোঁটায় অনৈচ্ছিক মূত্রত্যাগ। জিবলিংয়ের মতো অনৈচ্ছিক না, ফোঁটায় ফোঁটায় অনৈচ্ছিক মূত্রত্যাগ আছে ভলান্টারি। হ্যাঁ, ফোঁটায় ফোঁটায় অনৈচ্ছিক মূত্রত্যাগ, ফোঁটায় ফোঁটায় অনৈচ্ছিক মূত্রত্যাগ। পৃষ্ঠা নাম্বারটা কত?
ফোটায় ফোটায় অনৈচ্ছিক মূত্রত্যাগ পৃষ্ঠা নাম্বার কত? ফোটায় ফোটায় অনৈচ্ছিক মূত্রত্যাগ পৃষ্ঠা নাম্বার কত? ফোটায় ফোটায় অনৈচ্ছিক মূত্রত্যাগ পৃষ্ঠা নাম্বার কত? 671, ঠিক আছে কি? এটা কি লেখা? ফোটায় ফোটায় অনিচ্ছিকটা নাম্বারটা বল। 56, ঠিক আছে? 56, ঠিক আছে? 56 বিকাশ মাকাল, 56 ঠিক আছে? বিকাশ মাকাল, ঠিক আছে? হ্যাঁ, পুনঃ মূত্রত্যাগের 1 নম্বর পয়েন্ট ছিল কি? পরিমাণ। 2 নম্বরে বর্ণ, 3 নম্বরে গন্ধ, 4 নম্বরে গতি। এবার প্রকাশ অনুভূতির, এবার অনুভূতির পালা। ব্যথা বা জ্বালা, এবার অনুভূতির পালা। অডিয়েন্স, আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের মধ্যে যারাই রুব্রিক বের করতে পারছেন না, যাদের কাছে বাংলা বই আছে, বাংলা ইংরেজি কম্বাইন্ড বই আছে যাদের কাছে, তাদেরকে বলছি কালকে একদিন সময় আছে, কালকে দিনের মধ্যে আপনারা সকলে ইংরেজি বইটা সংগ্রহ করেন। যাদের কাছে, যারা এই মুহূর্তে রুব্রিক বের করতে পারছেন না, আপনাদের যাদের ইংরেজি রেপার্টরি বইটি নাই, কালকে দিনের মধ্যে সংগ্রহ করবেন। ইনশাআল্লাহ সামনের সোমবারের রাত থেকে 10 দিনের জন্য আমরা শুধু রেপার্টরি শিখবো। রাত 9:30টার দিকে, রাত 9:30 থেকে রেপার্টরি শিখবো। সোমবার থেকে 10 দিন একটা না। যাদের কাছে ইংরেজি বইটি নাই দ্রুত সংগ্রহ করে নেবেন। যাদের হাতে ইংরেজি বইটি নাই, 5 নম্বরে ব্যথা বা জ্বালা, 5 নম্বরে ব্যথা বা জ্বালা। আপনার পুনঃ প্রস্রাবে জ্বালা বা ব্যথা আছে কিনা? আপনার যে বারবার প্রস্রাব হয়, এর মধ্যে ব্যথা বা জ্বালা আছে কিনা? 1 নাম্বার জ্বালা, যেন অ্যাসিড হতে জ্বালা, অ্যাসিড। জ্বালা ঋতুস্রাবের পূর্বে, ঋতুস্রাবের পূর্বে জ্বালা, ঋতুস্রাবের সময়, যদি মহিলা রোগী হয়, বারবার প্রস্রাব করে, কিন্তু ঋতুস্রাবের পূর্বে জ্বালা আছে কিনা আর পরে জ্বালা আছে কিনা। মূত্র নির্গত হওয়ার আগে কেঁদে ওঠে কিনা বা জ্বালা করতে থাকে কিনা। ওই জ্বালাটা কখন? মূত্রত্যাগের পূর্বে, সময়, পরে কিনা। জ্বালা আছে কিনা। জ্বালা কেমন? অ্যাসিড হতে জ্বালা, ঋতুস্রাবের পূর্বে ঘনমূত্রে, বারবার মূত্রে জ্বালা, জ্বালা ঋতুস্রাবের সময়, মূত্র নির্গত হওয়ার আগে কেঁদে উঠে কিনা। 5 নাম্বার ছিল কি? জ্বালা বা ব্যথা। প্রকাশ অনুভূতি বারবার প্রস্রাবের 1 নম্বরে পরিমাণ, 2 নম্বরে বর্ণ, 3 নম্বরে গন্ধ, 4 নম্বরে গতি, 5 নম্বরে ব্যথা বা জ্বালা। এইবার আসেন তলানি।
6 নম্বরে তলানি, অডিয়েন্স। বারবার প্রস্রাবের মূত্রত্যাগের তলানিটি কি? এই যে বর্তমান কষ্টের বিবরণের 10টি পয়েন্টের কোন পয়েন্টের মধ্যে পড়বে? বর্তমান কষ্টের বিবরণের 10টি ধাপ, তার মধ্যে মূত্রের তলানি কোন ধাপের অংশ? হ্যাঁ বলছি মেডিসিন পড়াবো। যারা মেডিসিন পড়তে চান আমার আইডিতে একটা মেডিসিনের পোস্ট দেওয়া আছে, ওখানে নাম্বার দেওয়া আছে, দ্রুত যোগাযোগ করেন। সম্ভবত সিট ফাঁকা নাই, তবুও ট্রাই করে দেখতে পারেন সিট ফাঁকা আছে কিনা। মেডিসিন পড়াবো ইনশাল্লাহ সোমবার থেকে। সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার 4 দিনে 80টি মেডিসিন পড়াবো ইনশাল্লাহ। কি নোটস? 4 দিনে 80টি ওষুধের কি নোটস পড়বো? 4 দিনে 80টি ওষুধের কি নোটস পড়বো? সকাল 9টা থেকে 5টা পর্যন্ত এইচএসআরএফ এর অডিটোরিয়ামে। প্রকাশ অনুভূতি, তাইলে প্রকাশ চমৎকার। তলানি 1 নাম্বার পয়েন্ট, আপনার পুনঃ পুনঃ প্রস্রাবের সঙ্গে কোনো তলানি যায় কি না? আপনার পুনঃ পুনঃ প্রস্রাবের সঙ্গে তলানি যায় কি না? তলানি, আপনার পুনঃ পুনঃ প্রস্রাবের সঙ্গে কোনো প্রকার তলানি যায় কি না? 1 নাম্বার অ্যালবুমিন যুক্ত। 2 নম্বরে রক্তাক্ত। 3 নম্বরে নীলাভ। 4 নম্বরে বাদামি। পরবর্তী নাম্বার বাদামি বর্ণ ও সাদা। একটা হলো বাদামি বর্ণ, আরেকটা হচ্ছে বাদামি বর্ণ ও সাদা। চকের ন্যায়, চকের ন্যায়, পনিরের ন্যায়, চকলেট বর্ণ, কাদার বর্ণ, মেঘ বর্ণ, কফি বর্ণের ন্যায়, কফি বর্ণের ন্যায়, প্রভূত। কফি বর্ণের ন্যায়, দানা দানা, কালসে দাও, মাটির বর্ণ দাও। কে বলছে? কে? মাটির বর্ণ কার কথা? মাটির বর্ণ আঠার ন্যায়, আঠার ন্যায়, ধূসর বর্ণ, সারা
এবার আটার নেই, আটা আটা ফ্লাওয়ার আটা নাকি ময়দা আটা, আটার নেই, দুধের নেই। এবার শ্লেষা, তলানি কিন্তু বিরক্তিকর গন্ধযুক্ত তলানি, তলানি কিন্তু বিরক্তিকর গন্ধযুক্ত তলানি। শর্করা পাত্রের গায়ে লেগে থাকে, এমন তলানি যায় পাত্রের গায়ে লেগে থাকে। মূত্র পাথরি, অডিয়েন্স মূত্র পাথরি, কিডনি পাথরি পৃষ্ঠা নাম্বারটা কত? মূত্র পাথরি পৃষ্ঠা নাম্বারটা কত? মূত্র পাথরি পৃষ্ঠা নাম্বারটা কত? এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনাদের মধ্যে যারা দ্রুত রুব্রিকগুলি পৃষ্ঠা নাম্বার লিখতে জানেন, লিখতে পারেন, এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনাদের মধ্যে যারা দ্রুত রুব্রিকগুলা বের করতে জানেন বা বের করতে পারতেছেন, আপনাদের অনেকের নাম আমার জানা। এই মুহূর্তে আপনাদেরকে বলছি, যদি সম্ভব হয় আপনার পরিচিত কোনো ডাক্তার ভাই যদি ভালো রেপার্টরি জানে না, আপনাদের মতো জানে না, এমন যদি জানা থাকে, তাদেরকে একটি ইংরেজি রেপার্টরি কিনে, জীবনে অনেক লস খাইছেন তো অনেকেই, প্রত্যেকেই বেশিরভাগ একটা বই কিনে গিফট করেন কিংবা বাকিতে একটা বই কিনে দেন, আর জোর করে তার ওনার মোবাইলে এমবি ঢুকিয়ে দেওয়া, সোমবার থেকে 10 দিন পাহারা দেন, নিজের সাথে বসিয়ে রাখেন। আপনাদের পরিশ্রমের সুবাদে যদি এক একজন ডাক্তারকে যদি রেপার্টরি শেখাতে পারেন, আমার মনে হয় মন্দ হবে না। আপনারা এক একজন টার্গেট নেন যে আমি একজন ডাক্তারকে এই সোমবার থেকে, সামনের সোমবার থেকে রেপার্টরি শেখার ক্ষেত্রে সহযোগিতা করব, এমবি কিনে দেব, মোবাইল কিনে দেব, বই কিনে দেব, এরকম টার্গেট দেন, লস হবে না। বাকি মূল্যে বই কিনে দেন, আমার মনে হয় লস হবে না। 7 নম্বর পয়েন্ট, তাপ। পুনঃ প্রস্রাবের 7 নম্বর পয়েন্ট, তাপ। আপনার পুনঃ প্রস্রাবের তাপ কেমন? ঠান্ডা না গরম? আপনার বারবার প্রস্রাবের প্রস্রাবটি ঠান্ডা না গরম? বইয়ের দামটা বেশি না মনে হয় আপাতত বাংলাদেশে, অত বই নাই। কিছু বই সম্ভবত যারা অনলাইনে ব্যবসা বই বিক্রি করে তাদের কাছে থাকতে পারে, একটু আলাপ করে নেন। কিন্তু বই ছাড়া কষ্ট করবেন, লাভ হবে না। বাংলা বই যাদের হাতে আছে তাদেরকে বলছি ইংরেজি বইটা কিনে নেন। আর যদি 10 দিনের মধ্যে রেপার্টরি শিখতে না পারেন, আপনাদের দায়িত্ব থাকবে আমার, ইনশাআল্লাহ চলে আসবেন, যে কদিন লাগে থাকা খাওয়া সব আমার। যদি এই 10 দিন নিজের বই নিয়ে কাজ করেন, তারপর যদি না পারেন, বাকিটা আমি দেখবো ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। সপরিবারে না, সপরিবারে না, যে শিখবেন উনি আসবেন, টেনশন থাকবো না। অডিয়েন্স, এই আজকে যে বারবার প্রস্রাবের, আজকে যে আপনাদেরকে যা বললাম, বারবার মূত্র থেকে যতগুলো পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলি বিভিন্ন রেপার্টরি থেকে সংগ্রহ করা। যদি আপনি বলেন, যদি কোনো ডাক্তার রেপার্টরি ঘাটাঘাটি করে না, রেপার্টরি পড়ে না, উনি এতগুলো আমি এতক্ষণ যা বললাম, এর মধ্যে আপনারা যে কটি মনে রাখতে পারবেন,
আর ওই অনুপাতে যে ওষুধগুলো বের করতে পারবেন, উনি যত বড় ডাক্তারই হোক, যদি রেপার্টরি ব্যবহার না করলে আপনাদের মতো এই বারবার প্রস্রাবের আপনারা যে সফলতা আনতে পারবেন, ওনারা সেটুকু পারবে না, পারবে না, পারবে না, কথা দিচ্ছি পারবে না। এখন থেকে দিন রাত লেগে থাকেন, রেপার্টরি শিখতেই হবে। যদি মেডিসিনের মূল্যায়ন জানতে হয়, লক্ষণের মূল্যায়ন জানতে হয়, ভালো আদর্শ রোগীলিপি করতে হয়, তাহলে আপনাকে রেপার্টরি শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে। আজকের এই পুনঃ পুনঃ প্রস্রাব কেমন লাগলো একটু লিখে জানান। ঈদ মোবারক দেরি আছে, ঈদ মোবারক দেবো ইনশাল্লাহ কালকে, আগামী দিন ঈদ মোবারক দেবো। শুক্রবার যেমন দেবো না, শুক্রবার দেওয়া দেবো না, শুক্রবার তাড়াতাড়ি বাসায় দেবো। শুক্রবারে সম্ভবত লাইভে আসতে পারবো না, ইনশাল্লাহ কালকে আসবো, কালকে ঈদ মোবারক দেবো। শনিবারও পারবো না, রোববার পারবো না, দৌড়ের উপর থাকতে হবে। কি দুই কোয়ালিটি নাকি? না, শুধুমাত্র ইংরেজি, শুধু ইংরেজি। যাদের হাতে বাংলা ইংরেজি একসাথে, এটা থাকুক, এটা দিয়ে লাভ হবে না, রেপার্টরি শিখতে পারবেন না, ওটা পরে পড়বেন। শুধুমাত্র ইংরেজি, শুধুমাত্র ইংরেজি বই। যাদের হাতে বাংলা বই আছে ওটা রেখে দিবেন, 1 বছর পরে পড়বেন। শুধুমাত্র ইংরেজি বইটা কিনেন, নিজে কিনেন, আরেক ভাইকে কিনে সহযোগিতা করেন, বাকি মূল্যে কিনে দেন। 2 মাস সময় দিয়ে কিনে দেন, যখন রেপার্টরি কাটতে পারবে, পড়তে পারবে, তখন আপনার টাকাটা দিয়ে আসবে। 5 বছর আগে অনেক টাকা আমি পাবো ডাক্তারদের হাতে কাছে, অনেক ডাক্তার কাছে পাবো। আমিও চাই না, ডাক্তারও দেয় না। এরকম কিছু দান করেন না রে ভাই, লিল্লাহে বাকি দেন। আজকের এই পুনঃ পুনঃ প্রস্তাব কেমন লাগলো তাড়াতাড়ি লিখেন। আমি তো পুনঃ পুনঃ প্রস্তাব দিলাম, এটা দিয়ে আপনারা লিকুরিয়া ধরন বের করতে পারবেন, প্রকাশ অনুভূতি পারবেন, কাশিরটা পারবেন, ডায়রিয়ারটা পারবেন, ঘামেরটা। আপনারা এটার আলোকে এরকম করে যে কোনো সমস্যার প্রকাশ অনুভূতি আপনারা বের করতে পারবেন। বমির, যদি আপনারা শুধু এটার দিকে তাকান, বমিরটা বের করতে পারবেন। এটা রেপার্টরি হাতে নেন, কয়েকটা রেপার্টরি বসে যান, চেষ্টা করেন, দেখবেন সব বের হয়ে যাবে। আলাদা করে নেবেন, কষ্ট হবে, সময় লাগবে। আমার সময় লাগতেছে, আপনাদের সময় লাগবে, কষ্ট করেন না। জাতির জন্য, সবার জন্য, আমাদের জন্য। ভালোভাবে লেখেন, আলাদা করে দেন, করে ফেসবুকে দিয়ে দেন, আমরা নিয়ে নেব। নতুন যারা তারা নিয়ে নেবে, অন্যের কাজে লেগে যাবে। সবাই মিলে চেষ্টা করেন। আমার একা দ্বারা কতটুকু সম্ভব, সবাই চেষ্টা করতে হবে, আপনারাও চেষ্টা করেন। তাহলে আসসালামু আলাইকুম, ভালো থাকেন, গুড নাইট।